নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পদত্যাগ করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান, জল্পনা তুঙ্গে। নির্দিষ্ট সময়সীমায় মহরমের নবমী শোভাযাত্রা জোর কদমে চলছে প্রস্তুতি। আসছে বিস্তারিত খবরে। পদত্যাগপত্র জমা দিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ ও উপপৌরপ্রধান পার্থ সাহা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন পৌরসভাতেই প্রায় একই চিত্র। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ এবং উপপৌরপ্রধান পার্থ সাহা তাদের পদ থেকে পদত্যাগ করলেন। এদিন বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে পৌরপ্রধান সৌমিত্র ঘোষ পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে পৌরপ্রধানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন উপপৌরপ্রধান পার্থ সাহা। এর আগে হুগলি চুঁচুড়া পৌরসভার 8 ও 19 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিরাও পদত্যাগ করেছিলেন। ফলে একের পর এক পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরো তীব্র হয়েছে। লোকসভা নির্বাচনে দলের ফল আশানুরূপ না হওয়ার পর তৎকালীন পৌরপ্রধানের পরিবর্তে 11 ডিসেম্বর 2026 সালে সৌমিত্র ঘোষ পৌরপ্রধান হিসেবে দায়িত্ব পান। তারপর থেকেই তিনি পৌরসভার প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। এর মধ্যেই প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপৌরপ্রধান পার্থ সাহা সহ মোট 10 জনকে গ্রেপ্তার হয়ে জেল হেফাজতে যেতে হয়েছিল একটি পথ অবরোধের কারণে। পদত্যাগের কারণ প্রসঙ্গে সৌমিত্র ঘোষ জানান, তিনি কাউকে দোষারোপ করছেন না, বরং নিজের ভাগ্যকেই দায়ী করছেন। তার কথায়, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 31 বছরের রাজনৈতিক জীবনে কখনো কোনোদিনও তাকে জেলে যেতে হয়নি, কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর একটি অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে তাকে জেলবন্দী হতে হয়েছে। এই ঘটনায় তিনি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও ইঙ্গিত দেন। যদিও পদত্যাগের নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কারণ রয়েছে কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। আজকে বোর্ড অফ কাউন্সিলার্স মিটিংয়ে আমি পদত্যাগ করেছি। ভাইস চেয়ারম্যানও আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। খারাপ লাগছে, এই পৌরসভার সঙ্গে আমার 31 বছরের সম্পর্ক। 16 বছর বাম শাসনে ছিলাম, 15 বছর তৃণমূল আমলে ছিলাম, আর এখন বিজেপি গভর্নমেন্ট এসছে। বর্তমানে আমি মানসিকভাবে বা শারীরিকভাবে বিপর্যস্ত। এই কারণে জাস্ট ছোট একটা আমরা পার্টির কর্মসূচি পালন করতে গেছিলাম, অবরোধ, যেগুলো সব দল করে থাকে। যাই হোক, আইনগত কোনো ত্রুটি থাকলে থাকতে পারে, আমি কাউকে দায়ী করছি না। কিন্তু ওই শুধুমাত্র অবরোধের জন্য আমাদের বেল হয়নি, আমরা জেলে চলে গেছিলাম। এটা আমি মন থেকে কখনোই মেনে নিতে পারছি না। 31 তারিখ জেলে গেছিলাম, 4 তারিখ আমি বেরিয়েছি, ভাইস চেয়ারম্যান 5 তারিখ বেরিয়েছেন। তারপর আবার একটা কেস হলো, তার বেল নিলাম আমরা 15 জন 16 তারিখ। মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে দুটো কেস খেয়ে গেলাম, যেটা আমার জীবনে ঘটেনি। আমি আমার বিরোধী দল, সে বামফ্রন্ট হোক, বিজেপি হোক, বা আমার নিজের দল, আগে কংগ্রেস করেছি, তারপর তৃণমূল করেছি, প্রত্যেকের সঙ্গে আমি মিলেমিশে চলার চেষ্টা করেছি। আমি জানতাম মানুষ আমাকে জনপ্রতিনিধি করেছে, কিন্তু অন্য দল তারা আমার কেউ শত্রু নয়, তারা আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগিতা হবে মানুষের ময়দানে। মানুষ জয়লাভ আমাদের কপালে দিয়েছে, আমি জিতেছি। কিন্তু এই যে পরিস্থিতিটার মধ্যে পড়লাম, এর জন্য আমি কাউকে দায়ী করি না, আমি নিজের কপালকেই দায়ী করি। মনে হয়েছে হয়তো পরিবেশটা ঠিক অনুকূল নয়, মানে আমি যেভাবে মেলামেশা করে চলতে অভ্যস্ত,
আম পাবলিকের সঙ্গে চলতে অভ্যস্ত। আমার ওয়ার্ডেও যদি আপনারা খোঁজ নেন, আমার মনে হয় না আমার কোনো বিরোধী দলের কোনো কর্মী বলবে আমি তাদের কোনোদিন জেল তো দূরের কথা, থানায় পর্যন্ত পাঠাইনি। উল্টে তারা কোনো ব্যাপারে ফেঁসে গিয়ে থানায় গেছে, আমি থানা থেকে ছাড়িয়ে এনেছি। যার জন্য আমি জেল থেকে ছাড়া পাওয়ার পর দলমত নির্বিশেষে আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে এসছে, রাস্তায় দেখা করেছে। অনেকে আফসোস করেছে যে তোমার ক্ষেত্রে এটা করা উচিত হয়নি। যেভাবেই হোক, যাই করুক, আমি কাউকে দায়ী করি না। আমার এই যেটা বললাম, আমার মন এটা মেনে নিতে পারছে না। মনে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে নিজে সরে যাওয়াই ভালো। হয়তো এই রাজনৈতিক ময়দানে আমি অভ্যস্ত নই, তাই আমি নিজেকে সরিয়ে নিলাম। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন পুরসভার নেতৃত্বের পরিবর্তন এবং পদত্যাগের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটেই হুগলি চুঁচুড়া পৌরসভা থেকে এবার পদত্যাগ করলেন পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান। এই পদত্যাগ প্রসঙ্গে উপপৌরপ্রধান পার্থ সাহা জানান, নতুন সরকার আসার পর থেকেই আমাদেরকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। বিশেষ করে আমার সম্পর্কে বলা হচ্ছিল আমার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, অথচ এগুলো সত্যি নয়। তাই এই অপপ্রচার সহ্য করতে না পেরে অবশেষে পদত্যাগ করলাম। কারণ বলতে দেখুন, ম্যান্ডেট তো দিয়েছে বিজেপি। তারপর আপনারা জানেন যে যেভাবে আমাদেরকে হেকেল করা হয়, হ্যাঁ, সেটা মানসিকভাবে, সত্যি কথা বলছি, প্রচণ্ড আঘাত দেয়। পারিবারিক দিক দিয়ে আমার নিজস্ব আরও এটা খুব খারাপ লাগছে। আমি 2010 সাল থেকে কাউন্সিলর, আজ পর্যন্ত বহু মানুষ দলমত নির্বিশেষে আমার কাছে আসতেন, আমি কাজ করেছি, কোনোদিন তাদেরকে ফেরাইনি। কিন্তু এরকম ঘটনা হওয়ার পর একটা আমার নামে রটছে, আমার নাকি 4টে বাড়ি আছে, 2টো জেসিবি আছে, দীঘাতে হোটেল আছে, আমি নাকি কোটি কোটি টাকার মালিক। তা আমি বলবো আপনারা সাংবাদিক এবং প্রশাসনকেও বলবো, পার্টিকুলার আমার ব্যাপারে একটু ইনকোয়ারি করে নেওয়া হোক। আমার কি আছে? আমার নিজস্ব একটা বাড়ি আছে, তাও দু ভাইয়ের নামে, বাবার বাড়িটাও বাবার করে দেওয়া। আর আমি কোঅপারেটিভ ব্যাংক থেকে লোন নিয়ে ওপরে 2টো ঘর, বাথরুম, পায়খানা, রান্নাঘর করেছি। কিন্তু যেভাবে একটা আমার নামে রটানো হচ্ছে, আমি নাকি কোটিপতি, আমি আপনাদের বলবো এবং পুজোবাসীকে বলবো, প্রশাসনকে বলবো, দয়া করে পার্থ সাহা আছে ভাইস চেয়ারম্যান, তাকে তার পুরো সম্পত্তির ইনকোয়ারি করে সত্যি রিপোর্টটা দেওয়া হোক। এতে আমার এবং আমার পরিবার বিভিন্নভাবে মানহানি হচ্ছে। বুঝতেই তো পারছেন কারা ওঠাচ্ছে, আরে মুখে বলার কী আছে। এবং শুধু বিজেপি কেন, সিপিএম থেকেও আমাকে ফোন করতো, পার্থ তোমার কাছে পাঠাচ্ছি, কাজটা করো। বিজেপির কিছু নেতাও আমাকে ফোন করতো, পার্থ তোমার কাছে পাঠাচ্ছি, একটু দেখে দাও। আমি করে দিই। কোনোদিন আমরা পার্টি দেখিনি। কিন্তু যেভাবে আমার নামে রটানো হচ্ছে, এটা খুব দুঃখের। এরকম রাজনীতি, কাউকে বদনাম করে কেউ ক্রেডিট নেবে, এটা ঠিক না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বন্ধ ঘর থেকে উদ্ধার শিক্ষিকার ঝুলন্ত দেহ। চৌচুড়া বুড়ো শিবতলা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের হেমচন্দ্র দে রোড সংলগ্ন বুড়ো শিবতলা এলাকায় এক শিক্ষিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতা বছর 37-এর সুদেশনা সাহানা। তিনি আকালপুর হাই স্কুলের শিক্ষিকা ছিলেন বলেই জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন তিনি। এদিন সকালে সুদেশনা দেবীর স্বামী সুভাষবাবু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখেন স্ত্রী তখনও জেগে, তার সাথে তিনি কথাও বলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে সুদেশনা দেবীর আর কোনো সাড়া মিলছিল না। এরপরেই খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। সকাল 8:30 নাগাদ বাড়ির পরিচারিকা কাজ করতে এসে দেখতে পান একটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরিবারের সদস্যরা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় অবশেষে দরজা ভেঙে ভেতরে তারা ঢোকেন। সেখানে সুদেশনা দেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতেই শুরু হয়েছে তদন্ত। মৃতার স্বামী সুভাষ বাবুর দাবি, কয়েকদিন আগে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ ও বাক বিতণ্ডার পর থেকেই সুদেশনা দেবী মানসিকভাবে অত্যন্ত চিন্তিত ছিলেন।
আমি সকাল 8:30টার সময় উঠে দেখি যে ওই ঘরটায় জানলা, প্রথমে দেখছি ঘরে কোথাও নেই, আমার ঘরে নেই, বাথরুমেও নেই, কোথাও নেই। কাজের দিদি এসেছিলেন, কাজ করছিলেন। তো তারপর আমি জানলাটা প্রথমে খুলে দেখি, মনে হয় ভাবছি ঘরে ঢুকে আছে। তো আমি দরজাটা ঠেললাম, দরজাটা বন্ধ। দরজা কেন বন্ধ করেছি? আমি তখন জানলাটা ঠেলেছি, জানলাটা খুলে গেছে, দেখছি ঝুলছে। হ্যাঁ, কাল থেকে ছিলাম তো আমি বাড়িতেই ছিলাম, আমি বাড়িতেই ছিলাম। আমাকে রাত্রিবেলা খালি বললো যে জানো তো সব শেষ। আমি তো সব শেষ মানে, আমি তখন মাঝে মধ্যে এরকম একটু বেফাস কথা বলতো। তো আমি আবার উঠলাম, উঠে বললাম যে কি বলতে চাইছো, চলো না এবার তাহলে তোমার রেট দেখাই, একটু সাইকোলজিস্ট দেখাই, এবার কিছু তোমার প্রবলেম হচ্ছে দেখাই একটুখানি, চলো। দিয়ে সেসব তো ঠিক আছে, গত 2-3 দিন ধরে জেগে রাত্রিরে ঘুমোয় না, জেগে আছে। ঘটনাটা কখন ঘটেছে? উঠেছি 4টের সময় উঠেছি, তখনও দেখেছি যে চোখ খুলে শুয়ে আছে। বলছি এত ভোরবেলাও কিন্তু চোখ খুলে শুয়ে আছে? আপনি তো ঘুমোচ্ছিলাম। আমি রাত 4টের সময় লাস্ট ওকে সাথে কথা বলেছি, বাথরুমে গেছিলাম, তখন ওর সাথে কথা বলেছি, তখন চোখ খুলে শুয়ে আছে। আমি চোখ খুলে রাত্রির বেলা ভোর 4টের সময় শুয়ে আছো তুমি? বলছে না এবার আমি শুয়ে পড়বো। আমি শুয়ে পড়বো, এই কদিন ধরে ঘুমোচ্ছ না, কি হচ্ছে এটা কি? সো দিয়ে আবার ওকে শুতে বললাম, দিয়ে বাথরুম টাথরুম করে এসে আবার আমি শুয়ে পড়লাম পাশে। তবে ওই ঘটনার সঙ্গে মৃত্যুর কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সুদেষ্ণা দেবী ও সুভাষ বাবু বছর 6-এর এক কন্যা সন্তানও রয়েছে। মর্মান্তিক ঘটনায় পরিবার ও পরিজন এছাড়াও এলাকাবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পোলবার সুগন্ধায় 5টি দোকানে চুরি, সিসি ক্যামেরা ও শাটারের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা, নিরাপত্তাহীনতায় জনসাধারণ। পোলবার সুগন্ধায় 5টি দোকানে চুরি, সিসি ক্যামেরা ও শাটারের তালা ভেঙে চুরি করা হয় লক্ষাধিক টাকা। সুগন্ধা মোড় দিল্লি রোডের পাশে পুলিশ ক্যাম্প রয়েছে। যে দোকানগুলিতে চুরি হয়েছে সেখান থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই পুলিশ ক্যাম্প। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে স্থানীয় একটি বিল্ডিং এ। সেই বিল্ডিং এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে এবার উঠছে প্রশ্ন। একজন গেল, আমার চিনে তো পরিচিত হলো, দোকানে চুরি গেছে। আমরা এসেছি, দেখছি আমরা ভাঙা, এখানে সব মালপত্র তো ছড়িয়েছিল। তো এখানে ভেতরে ঢুকে দেখছি মালপত্র খালি ঘাঁটাঘুটি করেছে, কি নিয়ে গেছে এখন সেটা বুঝতে পারছি না। তবে এখানে পয়সা ছিল আমার এখানে কিছু 6,500-7 হাজার টাকার মতো ছিল, ওপরে কিছু 3,500-4 হাজার টাকার মতো ছিল। তো সব পয়সায় নিয়ে গেছে। মানে এই দোকানটা ভেঙেছে, আমার উপরে একটা কাপড়ের দোকান আছে সেটাও ভেঙেছে। তারপরে ওখানে একটা উপরে, তার উপরে ভেরিটাস আছে, ভেরিটাসের ওখানেও ভেঙেছে। পাশের এইখানে যে আমাদের ওষুধের দোকানটাও ভেঙেছে, ভেঙে ঢুকেছে ভেতরে, সিসিটিভিটা ওখানে অফ করে দিয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি না, এখানে পরপর চুরি হয়েই যাচ্ছে, কিন্তু পাশে এখানে ক্যাম্প রয়েছে, অথচ এখানে চুরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্রশাসন তাহলে কী করছে আমরা তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, প্রশাসন এগুলো কি দায়িত্ব নেওয়া দরকার না প্রশাসনের? এখানে তাহলে ব্যাংকটা রয়েছে, আপনি বলুন ব্যাংকে তাহলে কী সিকিউরিটি আছে? দিন কয়েক আগে ওই এলাকায় একটি মাংসর দোকান থেকে ছাগল চুরির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। চুঁচড়া তারকেশ্বর রোডের পাশে 2টি ওষুধের দোকান, একটি স্টেশনারি ও একটি ফাইন্যান্স অফিস সহ মোট 5টি দোকানে চুরির ঘটনায় রীতিমতো চিন্তিত এলাকাবাসীরা। এখানে সকালবেলা যেমন দোকানে এসে দেখছি দোকানে শাটারের তালা, এক তো তালা নেই, তালা ভাঙা ছিল, তালাটা তোলা ছিল। দোকানে ঢুকে দেখছি দোকান লোকোচা করা আছে, ডয়ের ফয়ের সব ভাঙা আছে। এবার কালকে ক্যাশ প্রায় 1 মতো, আর পুজো ছিল 5 টাকা 10-15 নোট একটা মতো, সেটা একটা চিহ্ন। বাইরটা কেন বলতে পারছি, কেন করছি সেই পয়সাটা, সেই জন্য সেটা বলেছিল, সেটাও নেই। আংটি খুলে আংকুট ছিল বলে দেখতে চলে গেছে। দেখছি তো ক্যামেরাও ভাঙা আছে, সব ভাঙা আছে, ঘুরিয়ে দোকান মেন এখানে ওখানে করেছে। পাশেও দেখতে চুরি হয়েছে। হ্যাঁ, পাশেও চুরি হয়েছে, পিজা মেয়ের ফ্যাশন আছে, এখন চুরি হয়েছিল। হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে টুকে গেছে, ফটো তুলে নিয়েছে। পোলবা থানার পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়টির তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নির্দিষ্ট সময়সীমায় মহরমের নবমী শোভাযাত্রা, জোর কদমে চলছে প্রস্তুতি।
বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা।
ফিরে এলাম বিরতির পর। মহরমের নবমীতে শোকযাত্রার প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই চলছে আয়োজন। রাত 9টা থেকে 1টার মধ্যে সকল কর্মসূচির সমাপ্তির ঘোষণা। মহরমের নবমী তিথি উপলক্ষে চুঁচুড়ায় শুরু হয়েছে শেষ পর্বের প্রস্তুতি। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি জাগরণ হিসাবেও পরিচিত। প্রতি বছরের মতো এবছরও অর্থাৎ আজ রাতে হাজী মোহাম্মদ মহসিনের সমাধিক্ষেত্র থেকে বিশেষ শোকযাত্রা বের হবে। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, শোকযাত্রাটি ইমামবাড়ায় পৌঁছানোর পর ধর্মীয় রীতি ও নিয়ম পালন করা হবে। এরপরেই শুরু হবে মহরমের শোকযাত্রা। সাধারণত এই শোকযাত্রা সারা রাত ধরে পিপুলপাতি সহ বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। তবে এবার প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী রাত 9টা থেকে শুরু হওয়া সেই কর্মসূচি সমাপ্ত করতে হবে রাত 1টার মধ্যে। সেই নির্দেশ মেনেই এবারে চলছে সমস্ত প্রস্তুতি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মহরমের শোকযাত্রায় বের হওয়া তাজিয়ার সাজসজ্জার কাজ। অনেকে জাগরণ হিসাবে জানে, তো আজকে ওই সন্ধ্যের সময় আগে তো মানে আর প্রায় 200 বছরে মানে এটা হয়ে আছে, এটা মানে ইতিহাস আছে কি আমাদের রাত্রির 1টার সময় 12টার সময় হাজী মোহাম্মদ মহসিনের কবর যেখানে আছে ওখান থেকে প্রসেশন বেরোয়। এটা আলো মাসে এসে তারপরে ইমামবাড়ার ভিতরে ইমাম হুসাইনের সবচেয়ে ছোট শিশু যে ছিল হযরত আলী আসগর, তার স্মৃতি নিয়ে এসে তাজিয়ার মধ্যে রাখা হয়। সেটা মিন করছে কি ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলে দেওয়া হচ্ছে তার ছেলেকে যুদ্ধে মধ্যে নিয়ে যাওয়ার জন্য। তারপরে তাজিয়া ওই রাত্রি 12টা 1টার সময় বেরোতো। এখান থেকে বারোদুয়ারি হয়ে বিপরপত্তি হয়ে বাইরপত্তা পাঙ্কাটুলি দিয়ে চকবাজার হয়ে ইমামবাড়ি ভোর 4টের সময় ঢুকতো প্রতি বছরে। এবার সরকার কোনো বিশেষ কারণে হয়তো আমাদের কোনো অসুবিধার জন্য মানে আমাদের একটা নির্দেশ দিয়েছিল থানা থেকে যে আপনারা 10টার মধ্যে সমস্ত প্রোগ্রাম কমপ্লিট করবেন, রাত্রে আপনাদের প্রোগ্রাম করা যাবে না। তখন আমরা প্রশাসনকে অনেক রিকোয়েস্ট করলাম, বিশেষ করে আমার এখানে এসডিও সাহেব আসছিলেন, উনি আমাদের কথা শুনলেন। শোনার পর উনি বললেন আমরা দেখছি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করবো যাতে মানে এটা আপনারা সুষ্ঠুভাবে আপনারা করতে পারেন। তারপরে আমরা মানে সব মিলে সব ছেলেরা মিলে গিয়েছিল আমাদের এমএলএ সাহেবের কাছে। উনি খুব কোঅপারেট করেছেন এবং উনি বলেছে আমি আমাদের সামনে থানাতে উনি ফোন করলেন এরকম ব্যাপার, এটা বিষয়টা কি। তারপর যাই হোক 2 দিন পর থানা থেকে ইমামবাড়িতে ফোন করলো বড়বাবু যে আপনারা ওই 9টা থেকে রাত্রি 9টা থেকে আপনি রাত্রির 1টার মধ্যে আপনারা এটা কমপ্লিট করবেন। আমরা সেটাতে মানে খুব খুশি হয়েছি এবং প্রশাসনকে আমরা ধন্যবাদও জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুদিখানার দোকান থেকে উদ্ধার বিশাল আকার চন্দ্রবোরা। চাঞ্চল্য চুঁচুড়ার বিনয়পল্লীতে। চুঁচুড়ার বিনয়পল্লী এলাকায় একটি মুদিখানার দোকান থেকে বিশাল আকার চন্দ্রবোরা সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। দোকানের মালিক চিনির বস্তার কাছে সাপটিকে দেখতে পান। হঠাৎ সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। খবরটি ছড়িয়ে পড়তেই দোকানের খদ্দের, আশেপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় সাপটিকে। চিনি নিতে গেছি, তখনই দেখছি যে সাপটা ওখানে দেখতে পেয়েছি। তখনই আমি বড়দাকে আমার ফোন করলাম। বড়দাকে ফোন করার পর দাদা বললো কই আছে? আমি বললাম হ্যাঁ আছে। দাদা আবার দাদাকে ফোন করলো, যে দাদা চন্দনদাকে ফোন করলো। ও ধরলো, দাদাকে ডাকলাম। দাদা বললো তোমরা দাঁড়িয়ে থাকো, নড়াচড়া করবে না, আমি আসছি। কখন দেখতে পেয়েছিল? আমি দেখতে পেয়েছি 7টা 10-15 এর নিচে কি আছে? এর নিচে জল আছে, মানে ড্রেন, বড় ড্রেন। সেটা আমার কমসে কম 35-40 বছরের উপরে অনেকক্ষণ বসেছিল, পুরো 1 ঘন্টা পুরো বসেছিল। আমরা ভিতরে ঢুকিনি, মাল নিতে আসতে কাস্টমাররা। আমি বলছি দাদা এখন আমি দিতে পারবো না, কেন চন্দ্রগড়া ব্যাপার তো
তো দাদা দাঁড়িয়েও আছে 1 ঘন্টা ধরে এখানে আটা ময়দা নেবে বলে। আমি বললাম দাদা একটু দাঁড়িয়ে যাও, আমাদের দাদা আসছে চন্দনদা ধরুক, তারপর তোমরা দেখতে পারবে, তারপরে আমি মাল দিতে পারবো, তাছাড়া আমি দিতে পারবো না। এ প্রসঙ্গে চন্দনবাবু জানান, খাবার ও নিরাপদ বাসস্থানের অভাবেই এই ধরনের বন্যপ্রাণী প্রায়শই লোকালয়ে চলে আসছে। ক্রমাগত জঙ্গল পরিষ্কার করে ফ্ল্যাট ও বড় বড় বাড়ি নির্মাণের ফলে তাদের স্বাভাবিক আবাসস্থল সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে খাদ্যের সন্ধানে তারা জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়েছে। তিনি আরো বলেন, এই ধরনের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মারার চেষ্টা না করে সর্প উদ্ধারকারীদের খবর দেওয়া উচিত। বন্যপ্রাণীদের উদ্ধার করে প্রকৃতির বুকে ফিরিয়ে দিলে প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে বলেই জানান তিনি। ফোন করা হয়েছিল যে দোকানের মধ্যে একটা চন্দ্রবোড়া, সেটা দেখতে পেয়ে আমি আসি এবং সাপটিকে ধরি, এবং এই সাপটা শান্তভাবেই বসেছিল। যখন গেলাম, যাওয়ার সাথে সাথে সে ভয় চলে যাচ্ছিল এবং তারপর সেই সাপটিকে ধরে দোকানদাররা যেহেতু খুলতে পারছিল না, তারা ভয় পাচ্ছিল, আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিই, তার যে স্বাভাবিক পরিবেশ আবার সেখানে ছেড়ে দেবো। তার অন্যতম কারণ হচ্ছে জমিতে যে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, তার কারণ জমিতে বাড়ি বানানো হচ্ছে, ফলে কী হচ্ছে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। যে সমস্ত গর্তে তারা থাকে সেই সমস্ত জায়গায় জল প্রবেশ করে যাচ্ছে, তারা সেই জন্য কিন্তু ডাঙা পাওয়ার জন্য, মানে শুকনো জায়গা পাওয়ার জন্য চলে যাচ্ছে। আর কিছুদিন আগে চন্দ্রবোড়া বাচ্চা পেরেছে, সর্বত্র ছড়িয়ে পড়ছে। তার অন্যতম কারণ হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেওয়া হচ্ছে, এবং তাতে কি হচ্ছে যে সমস্ত র্যাপ্টার পাখিগুলো আছে, যে সমস্ত ব্যাঙ আছে, এগুলোকে শিকার করে খায়, তারা কি হচ্ছে তাদের শরীরের ক্ষমতা কমে যাচ্ছে। তাদের যে অভিযোজন ক্ষমতা তো প্রত্যেকটা প্রাণীর সমান না, এই কারণে কিন্তু তারা সংখ্যায় কমে যাচ্ছে। আর রাত্রেবেলা যে সমস্ত প্রাণীগুলো নকটার্নাল আর কি, পেঁচা এই জাতীয় প্রাণীগুলো, সেগুলো কিন্তু এই বিষধর সাপগুলো রাতেই সাধারণত বেরোয়, সেগুলোকে খায়, কিন্তু তারাও কি হচ্ছে সংখ্যায় কমে যাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে বাড়িতে ভেন্টিলেটর নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের বড় বড় গাছ তো নেই, কেটে সাফ করে দেওয়া হচ্ছে, তার যে গর্ত থাকে তার মধ্যে যারা বসবাস করতো ওই পাখিগুলো, সেগুলোও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে না, এই চন্দ্রবোড়া সংখ্যায় প্রচুর বেড়ে যাচ্ছে। যদিও সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলেন দোকানি থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এসিএল শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ উৎপাদন। বেতন বৃদ্ধি, নিয়মিত কাজের ব্যবস্থা এবং ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবারের দাবিতে আজ এসিএল এর শ্রমিকরা কর্মবিরতির পথে হাঁটলেন। সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করলেও কাজ শুরু না করে কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে এসে প্রতিবাদে সামিল হন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হলেও কোনো স্পষ্ট সন্তোষজনক উত্তর মেলেনি। এক শ্রমিক জানান, আমরা শুধু বেতন বৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সঠিক জবাব দেয়নি, তাই বাধ্য হয়েই আমরা কাজ বন্ধ করেছি। শ্রমিকদের কর্মবিরতির জেরে কারখানার উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এর ফলে উৎপাদন ব্যবস্থায় প্রভাব পড়েছে বলেই জানা গিয়েছে। দাঁড়িয়েছে বহুদিন ধরে, এরা মোটামুটি 10 বছর 12 বছর 13 বছর ধরে কাজ করে যাচ্ছে। প্রথমে যা মাইনে ছিল এখনও সেই একই মাইনে, খুব বাড়ছে তো সীমিত, 5 টাকা 10 টাকা 3 টাকা 2 টাকা, মানে এমনভাবে দিচ্ছে মানে এগুলো না দেওয়ার মতো। আলোচনা করা হয়েছিল, বহুবার হয়েছে, আর প্রত্যেকবার ওরা কোনো ডিসিশান দেয় না, কোনো নোটিশের কোনো ব্যাপার নেই যে সবাইকে জানাবে যে এটা বাড়লো বা এটা কমলো। সবাইকে একসাথে জানানো উচিত। এতগুলো ছেলে কাজ করে, কেউ বলতে পারবে না যে ক টাকা মাইনে পায় এখানে, কেউ বলতে পারবে তার মাইনে ক টাকা, কেউ বলতে পারবে সঠিক কত মাইনে পায়। প্রত্যেক মাসে এরা হিসাব করে একটা ক্যালকুলেট করে, সেই হিসাবে দেখা যায় 50 টাকা 60 টাকা 100 টাকা কম প্রত্যেক মাসে হয় এটা। আর মাইনে প্রত্যেক টাইমে দেওয়া হয় না। প্রথমে এত বছর আমরা কাজ করেছি, শুধু 2 বার মাইনে পেয়েছি 7 তারিখ, আর কোনো সময় কিন্তু এদের বলা হয়েছিল যে 7 তারিখ থেকে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে দেওয়া হবে। তারপর এরা কমিয়ে নিয়ে গেল, যখন অডিট হলো কমিয়ে নিয়ে গেল, বললো 7 তারিখের মতো মাইনে হয়ে যাবে। এখন 7 তারিখের জায়গায় 15 তারিখ 16 তারিখ, এগুলো আনলিমিটেড চলেই যাচ্ছে। প্রত্যেক মাসে কিছু না কিছু প্রবলেম লেগেই যাচ্ছে। আজকে ব্যাংকের সমস্যা, আজকে এই সমস্যা চলে যাচ্ছে। প্রতিবার যখনই আন্দোলন হয়, কিছু হয়, যারা লোকাল দাদারা আছে তারা এসে শুধু খালি এখানে করে চলে যাচ্ছে, তারা ভেতরে বুঝে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এখানে ছেলেপেলেরা সব অসহায় হয়ে যাচ্ছে। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের দাবিপত্র ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাদের তরফে উত্তর পাওয়ার অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে শ্রমিক ও কর্তৃপক্ষের অবস্থানের জেরে পরিস্থিতি অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গামাতা পূজা কমিটির পক্ষ থেকে আয়োজিত হলো গঙ্গা পুজো। ব্যান্ডেল চার্চের পেছনে গঙ্গার ধারে মৎস্যজীবীদের উদ্যোগেই মূলত আয়োজিত হয় এই পুজো। গঙ্গামাতা পুজো কমিটির উদ্যোগে ব্যান্ডেল চার্চের পেছনে গঙ্গার তীরেই আয়োজিত হয়ে গেল ঐতিহ্যবাহী গঙ্গা পুজো। এলাকার মৎস্যজীবী সম্প্রদায়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও এই পুজো আয়োজিত হয়। সকালে পুজো পাঠের পর আগত ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। গঙ্গা নদীকে কেন্দ্র করেই এলাকার বহু মানুষ জীবিকা ও জীবনযাত্রা অতিবাহিত করে, তাই জন্যই এই পুজোর আয়োজন বলে জানান উদ্যোক্তারা। খুব পূর্ণ তিথি, দশহরার দিন। দশহরাতে মা গঙ্গার পুজো অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। সেই মা গঙ্গার পুজো আমরা আমাদের এখানে হুগলি নদীর তীরে অনুষ্ঠিত করছি। আমাদের মৎস্যজীবী ভাইয়েরা আছেন, মাঝিরা আছেন। বিগত 20 বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন যে আজ থেকে বহু বছর আগে ভগীরথ সগর রাজার 60,000 পুত্রকে উদ্ধার করার জন্যে মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন। সেই জন্য মা গঙ্গার আরেকটা নাম ভাগীরথী। তো আজকে আমরা মায়ের গঙ্গার পুজোর ব্রতী হয়েছি, 20 বছর ধরে চলছে। আর একটা বিশেষ আকর্ষণ এই পুজো ছাড়াও প্রতি বছর আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা বা মাঝিরা যত লোক আসেন, ভক্তগণ আসেন, পাড়া প্রতিবেশী আসেন, কয়েক হাজার লোককে এখান থেকে মায়ের ভোগ বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পদত্যাগ করলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান ও উপপৌর প্রধান, জল্পনা তুঙ্গে। নির্দিষ্ট সময়সীমায় মহরমের নবমী শোভাযাত্রা জোর কদমে চলছে প্রস্তুতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।